প্রতি বছর দেশের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ জন্ডিসে আক্রান্ত হয় এবং এটি কালভেদে গ্রীষ্মকাল বা বিভিন্ন কালে এটির এক ধরনের পরিবর্তন পরিলক্ষিত হয়। তবে জন্ডিসে প্রাণহানি না হলেও এটির জটিলতা অনেক বেশি, আবার এটি চিকিৎসা নিয়ে নানা ধরনের বিভ্রান্তি রয়েছে। এই নানা বিষয়ে আমরা আলোচনা করব হেপাটোলজি সোসাইটি ঢাকা ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে আরোগ্য নিকেতনের আজকের আলোচনার বিষয় লিভারের চিকিৎসা অপচিকিৎসা এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন স্বনামধন্য দুজন হেপাটোলজিস্ট। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আকমত আলী, অধ্যাপক লিভার বিভাগ আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজ। সঙ্গে আরও যুক্ত হয়েছেন ডাক্তার আশিক আহমেদ ভূঁইয়া, সহযোগী অধ্যাপক হেপাটোলজি ইউনিভার্সাল মেডিকেল কলেজ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকেও স্বাগতম। আমি একেবারে শুরুতেই স্যারের কাছে জানতে চাইবো যে জন্ডিস নিয়ে আমাদের যে ভীতি ছিল আগে, মানে একেবারে তোলপাড় অবস্থা হয়ে যেত একটি পরিবারে, সেই জায়গা থেকে আমরা অনেকটা সরে এসেছি কিনা, বা জন্ডিসকে আমাদের কাছে খুব সহজ হয়ে গেল কিনা? আসলে জন্ডিস নিয়ে ভীতি আগে ছিল, এখনও আছে। তবে বিভিন্ন কারণে, যেমন মানুষের সচেতনতা, শিক্ষা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো, প্রচারণা, এসব কারণে মানুষের ভিতর যেমন চিকিৎসাটা সহজ হয়েছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভীতিটাও কমে আসছে। আগে জন্ডিস মানেই ভাবা হতো যে জন্ডিস হয়েছে, তার লিভার শেষ, লিভার ড্যামেজ হয়ে গেছে। বিভিন্ন জায়গায় যে দৌড়াদৌড়ি যে হতো, অযথা দৌড়াদৌড়ি হতো বা অপচিকিৎসা হতো, সেটা অনেক কমে আসছে। ধন্যবাদ। আমি তারপরে জন্ডিস কি, মানে সেটি যদি আরো সহজ করে আরেকবার দর্শকদের জানতে চাই আর কি। জন্ডিসের ব্যাপারটা হচ্ছে, জন্ডিসকে সবাই একটা রোগ মনে করে, কিন্তু জন্ডিস কিন্তু রোগ না, এটা একটা উপসর্গ বা রোগের লক্ষণ। আচ্ছা, ফর এক্সাম্পল, আপনার যখন জ্বর হয়, আপনি নাপা খাচ্ছেন, কিন্তু জ্বর কিন্তু ডেঙ্গুতেও হচ্ছে, টাইফয়েডেও হচ্ছে, ম্যালেরিয়াতেও হচ্ছে। অবশ্যই জন্ডিসের ব্যাপারটা কিন্তু সিমিলার। আমাদের রক্তে যখন বিলিরুবিনের মাত্রা বেড়ে যায়, তখন আমাদের চোখে এই হলুদটা আসে, ইউরিনের রংটা হলুদ হয়ে যায়। এটাকে আমরা ডাক্তার হিসেবে এটাকে আমরা জন্ডিস বলি। তো এটা একটা সিমটম। এটা অনেক কারণে হতে পারে, লিভারের রোগের কারণে হতে পারে, রক্তের রোগের কারণে হতে পারে, পিত্তনালী বা পিত্ত রসের প্রবাহ বাধাগ্রস্ত হলেও হতে পারে। সবার আগে আমাদের এই পাবলিক অ্যাওয়ারনেসটা তৈরি করতে হবে যে জন্ডিস কখন আমরা বলবো। চোখটা যখন হলুদ হবে, ইউজুয়ালি সহজ ভাষায় আমি যদি বলি, তখনই কিন্তু আমরা এটাকে জন্ডিস বলবো। অনেকে এসে আমাদের কাছে বলেন, স্যার খাবারের রুচি নাই, অরুচি, ভালো লাগতেছে না, শরীরটা কেমন লাগতেছে, আমার জন্ডিসের ভাব। দিস ইজ এ ভেরি কমন ফেনোমেনা, দিস ইজ এ কমন পারসেপশন। বাট অ্যাকচুয়ালি জন্ডিস কিন্তু তখনই আমরা বলবো যখন আপনার চোখ হলুদ হবে। শুধু ইউরিন হলুদ হলেও কিন্তু আমরা জন্ডিস বলি না। তো এই পাবলিক পারসেপশনটা, অ্যাওয়ারনেসটা রেজ করা খুব জরুরি যে আপনি কখন জন্ডিস হয়েছে বলবেন। জন্ডিস, এবং দ্বিতীয়ত হচ্ছে যে জন্ডিস যে একটা উপসর্গ, এটা কোনো রোগ না। জন্ডিস কোন রোগের কারণে হয়েছে, দ্যাট শুড বি দ্য হাইলাইট। এবং যেই রোগটার কারণে জন্ডিস হয়েছে, এটা যদি মারাত্মক কিছু হয়, সেই ক্ষেত্রে আপনার আতঙ্কিত হতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আল্লাহর অশেষ রহমতে জন্ডিস বেশিরভাগ ক্ষেত্রেই খুব সিম্পল কিছু ভাইরাস দিয়ে হয়, যেটা নিজে নিজেই ভালো হয়ে যায়। আমরা বলি সেলফ লিমিটিং। তো এই জন্ডিসগুলো কিন্তু নিজে নিজেই ভালো হয়ে যায়, এটা নিয়ে আতঙ্কিত হওয়ারও কিছু নেই। তবে আতঙ্কের যে ব্যাপারটা বললেন, জন্ডিস কিন্তু এখনও আসলে সমান আতঙ্কই মানুষের মাঝে তৈরি করে, এবং এই আতঙ্ককে পুঁজি করেই কিন্তু জন্ডিসের অপচিকিৎসাগুলো হয়। কারণ আমরা যখন কোনো কিছু নিয়ে ভয় পেয়ে যাই, তখন আমরা দাঁড়ে দাঁড়ে ঘুরতে থাকি যে কোথায় গেলে আমি এর সমাধান পাবো। অথচ বেশিরভাগ ক্ষেত্রে সামান্য ধৈর্য ধরলেই এটা সমাধান হয়ে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যারের কাছে আরেকটু বিস্তারিতভাবে জানতে চাই যে কারণগুলো আসলে কি কি। জন্ডিসকে যদি আমরা আসলে রোগই না বলি, বা যেটি উনি খুব পরিষ্কার করে বললেন, তাহলে এই উপসর্গটি অনেক সময় এমনও হয় কিনা যে আমরা হয়তো মনে করছি যে এটি জন্ডিস, কিন্তু আসলে অন্য কারণে তার চোখ হলুদ বা এই সিমটমগুলো প্রকাশ পাচ্ছে। জি, এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন যে জন্ডিস কেন হয়। আসলে মূল যে বিভাজন জন্ডিসের, যেটা প্রকারভেদ, সেটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। যেমন প্রি হেপাটিক, মানে লিভার আক্রান্ত হয়নি কিন্তু জন্ডিস হয়েছে। আরেকটা আছে হলো লিভারের সমস্যার কারণে জন্ডিস, এটা হেপাটোসেলুলার বা লিভারজনিত জন্ডিস বলা হয়। আরেকটা হলো যে লিভার ঠিক আছে, লিভার কোষে কোনো সমস্যা নেই, তার পরবর্তী যে লিভার নালীতে যে সমস্যা হয়, পিত্তনালী বলি আমরা, এখানে যদি কোনো কারণে অসুবিধা হয় বা কোনো অবস্ট্রাকশন বা আটকানো হয়, তখন সেটা জন্ডিস, আমরা সেটাকে বলি যে অবস্ট্রাকটিভ জন্ডিস। তো এখন আমরা দেখি যে লিভার ঠিক আছে, পিত্তনালীও ঠিক আছে, কিন্তু তার জন্ডিস আছে। সেক্ষেত্রে আমাদের দেশে মোটামুটি
একটা কমন একটা কারণ যেটা আছে যে রক্ত রহিত কণিকা যেটা আরবিসি বলা হয় সেটা ভেঙে যাওয়ার কারণে, যেটাকে হেমোলাইটিক জন্ডিস বলা হয়, সে কারণে হতে পারে। আরও কিছু কারণ আছে যেগুলো ধরেন ক্ষতি করে না, আমাদের দেশে মোটামুটি কমন, কিন্তু আমরা বুঝতে পারি না, ডায়াগনোসিস হয় না। সেটা হলো যে গিলবার্ট সিনড্রোম নামে একটা অসুখ আছে, যেটা আসলে তার লাইফে তার কোনো ক্ষতি করে না। দেখা যায় কিছুদিন পর পর অনেকক্ষণ না খেয়ে আছে বা রোজা আছে, তার চোখ হলুদ হয়ে গেল। এতে সাধারণত লিভারের কোনো ক্ষতি করে না, জীবনযাপনে তার কোনো প্রভাব বিস্তার করে না, লিভার ড্যামেজ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই একটা জন্ডিস। আর যেটা হলো হেপাটোসেলুলার বা লিভারজনিত জন্ডিস যেটা বলা হয়, লিভার আক্রান্ত হয় এখানে, সেটাকে আমরা স্বাভাবিকভাবে হেপাটাইটিস বলি। আর এই হেপাটাইটিস মানেই যে সবার জন্ডিস হবে তা কিন্তু না। অনেক হেপাটাইটিস সেখানে কোনো জন্ডিস নেই, আবার কিছু হেপাটাইটিস জন্ডিস হয়। সুতরাং হেপাটাইটিস এবং জন্ডিসকে এক করে দেখার কোনো সুযোগ নেই। তবে হেপাটাইটিসের একটা গ্রুপ যাদের জন্ডিস হয়, যেমন আমাদের দেশে কমন হেপাটাইটিস ভাইরাস আছে, হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস ই, হেপাটাইটিস সি। অ্যাকুট হেপাটাইটিস বা মানে হঠাৎ করে জন্ডিস হওয়াটা হেপাটাইটিস সির ক্ষেত্রে খুব কম দেখা যায়। ওটা সাধারণত দীর্ঘমেয়াদী জন্ডিসের দিকে চলে যায় বেশিরভাগ ক্ষেত্রে, এই জন্য আমরা সিকে একটু পিছনে নিয়ে আসি। আচ্ছা, কেমন? তো হেপাটাইটিস এ বলেন বা বি বলেন, তার আক্রান্ত হওয়ার মানে সিস্টেমও বিভিন্ন রকমের। যেমন ধরেন হেপাটাইটিস এ, হেপাটাইটিস সি, এখন এই যে গ্রীষ্মকাল, এখন এইটার প্রাদুর্ভাবটা একটু বেশি হয়, বর্ষাকালে বেশি হয়। কারণ আমাদের দেশের যে কোনো কারণেই হোক, আমরা বাইরের এই যে গরমের সময় ঠান্ডা পানি, জুস বা এরকম আখের রস, এগুলো খেতে খুব পছন্দ করি। আমরা ওটা খেয়ে নিচ্ছি, এর ভিতরে যে হেপাটাইটিস এ আছে বা হেপাটাইটিস ই আছে এটা তো আমরা জানি না। যার ফলে এই মানুষ কিছুদিন পরে হেপাটাইটিস এ বা হেপাটাইটিস ইতে আক্রান্ত হতে পারে। এরপরে যেটা হেপাটাইটিস বি অথবা হেপাটাইটিস সি, এটা জন্ডিস আকারে আসতে পারে। কারো কারো জন্ডিস না হয়ে দীর্ঘমেয়াদী হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি আকারে থাকতে পারে। তাহলে হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি এর সংক্রমণের রুট বা রাস্তা কিন্তু হেপাটাইটিস এ বা হেপাটাইটিস ই এর মতো না। যেমন কেউ যদি আক্রান্ত ব্যক্তির রক্ত নেয়, তাহলে তার হেপাটাইটিস বি বা সি হতে পারে। কেউ যদি দাঁত উঠায়, যন্ত্রপাতি যদি হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি সংক্রমিত থাকে, তাহলে তার হেপাটাইটিস বি বা সি হতে পারে। আবার আনপ্রোটেক্টেড যে শারীরিক মেলামেশা যেটা বলা হয়, দৈহিক মেলামেশা, সেটার কারণে হতে পারে হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি। এবং যে ড্রাগ অ্যাবিউজ আছে, যেটা এখান ইন্ট্রাভেনাস, থেকে জন্ডিসের লিঙ্কটা কোন জায়গায় স্যার? এখানে জন্ডিসে যখন হেপাটাইটিস এ বা হেপাটাইটিস বি বা হেপাটাইটিস ই যেটাই ঢুক না কেন শরীরে, ঢুকার পরে সেটা লিভারকে আক্রান্ত করে। সুতরাং লিভার কোষ যেটা হেপাটোসাইট বলি, এই হেপাটোসাইট বা লিভার কোষ ড্যামেজ হয়। ড্যামেজ হওয়ার কারণে তার এই জন্ডিস দেখা দিতে পারে। ধন্যবাদ। আমি একটু স্যারের কাছে জানতে চাই, আপনি যেটি বলছিলেন যে জন্ডিস এমনি এমনি একটি সময় পরে ভালো হয়ে যায়, আসলে মানে কোন ধরনের জন্ডিসটা আসলে আপনা আপনি ভালো হয়ে যায় আর কোনটি আসলে জটিল পর্যায় পর্যন্ত যায়, মানে সেটি আমরা আসলে বুঝবো কি করে? আচ্ছা, আমি একটু আগে যেটা বললাম যে জন্ডিস তো উপসর্গ, তো যে কোনো উপসর্গ যখন হুট করে হয়, বেশিরভাগ ক্ষেত্রে এটাকে আমরা বলি অ্যাকিউট সিনারিও। তো একটা ইয়াং ছেলে, তার হুট করে জন্ডিস, সাথে তার খাবারও অরুচি, বমি ভাব, এটা ইন্ডিকেট করে যে তার মানে ইদানিংকালে কোনো একটা কারণে তার এই রোগটা দেখা দিয়েছে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এই জন্ডিসটা হেপাটাইটিস এ বা ই ভাইরাসের জন্য হয়েছে, যেটা কিন্তু পরীক্ষা ছাড়া আপনি কখনো বুঝতে পারবেন না। তো আল্লাহর অশেষ রহমত যে এই এ এবং ই ভাইরাসের ক্ষেত্রে বেশিরভাগ সময়ই রোগীরা জাস্ট একটু বেড রেস্টে থাকলেই ভালো হয়ে যায়। ভালো হওয়ার সময়টা হচ্ছে 2 থেকে 4 সপ্তাহ। রোগীদের এই সময় যে আতঙ্কটা তৈরি হয় যে চোখটা হলুদ হয়ে আছে, স্যার এই হলুদের সমাধান কি? এটার একমাত্র উত্তর হচ্ছে ধৈর্য। আপনি শান্ত থাকেন, ধৈর্য রাখেন, এটা ভালো হয়ে যাবে। এবং এর সবচেয়ে বড় ভুল উত্তর হচ্ছে হার্বাল, কবিরাজি এবং হার্বাল চিকিৎসার কারণে কিন্তু যেই জন্ডিসটা বা যেই চোখের হলুদ আপনার 2 থেকে 4 সপ্তাহে ভালো হইতো, এটা 6 মাস পর্যন্ত প্রলং করতে পারে। কারণ কবিরাজি ওষুধগুলোর মাঝে কিছু কম্পোনেন্ট থাকে যেগুলো লিভার ড্যামেজ করতে পারে, হেপাটোটক্সিসিটি থাকে। কিন্তু তারপরেও এটা জানার পরে মানুষ কেন এটা খায়? একই কথা, যে যেই জিনিসটা যখনই আপনি কাউকে ধৈর্য ধরতে বলবেন, সে তখন কুইক সলিউশন খুঁজবে যে কি করলে আমি দ্রুত সমাধান পাবো। আচ্ছা। তো
তো এটা গেল হচ্ছে যে হঠাৎ করে হয়েছে যে কারো জ্বর, বমি, সাথে চোখ হলুদ হয়ে যাওয়া। এই সিনারিওতে জন্ডিসটা যদি দেখা যায় এ বা ই ভাইরাসের জন্য হয়েছে, সেই ক্ষেত্রে তার সমাধানটা খুব কুইকলি হয়ে যায়, 2 থেকে 4 সপ্তাহে রোগী একদম ভালো হয়ে যায়। দিস আর সেলফ লিমিটিং ডিজিজ, নিজে নিজেই ভালো হয়। আবার আমরা আরেকটা সিনারিও বিবেচনা করি, যদি এমন হয় যে একজন ভদ্রলোক দীর্ঘদিন যাবৎ শুকায় যাচ্ছেন, খাবারে অরুচি, ওজন কমে যাচ্ছে, পেটটা ফুলে যাচ্ছে, পেটটা দেখে মনে হচ্ছে যে পানি আছে, সাথে চোখটা আস্তে আস্তে হলুদ হচ্ছে, দিস ইজ এ সিমটম অফ ক্রনিক ডিজিজ, মানে তার হেপাটাইটিস বি অথবা সি থাকার সম্ভাবনা আছে এবং তার একজন জরুরি ভিত্তিতে লিভার রোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে থাকা উচিত। তো হেপাটাইটিস বি এবং সিতে, বিতে সাধারণ অ্যাকিউট জন্ডিসও করে এবং ভালো ব্যাপার হচ্ছে এ এবং ই ভাইরাসের মতো বি ভাইরাসও যখন অ্যাকিউট জন্ডিস করে সেলফ লিমিটিং, নিজে নিজে বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয়ে যায়। কিন্তু যখন এটা ক্রনিক্যালি হয় কারো এবং লিভারটা আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে, এই ধরনের রোগীর জন্ডিস আসা মানে কিন্তু তার লিভার একেবারে ড্যামেজের শেষ প্রান্তে বা ক্ষতির শেষ প্রান্তে এসে পৌঁছে গেছে। এটা গেল আরেকটা সিনারিও। আরও একটা সিনারিও বলি, ইয়াং একজন মেল বা ফিমেল পেশেন্ট যে বলে স্যার মাঝে মধ্যে আমার চোখটা হলুদ হয়ে যায় বা হলুদ থাকে, বা আপনি আরেকটু ইতিহাস নিলে দেখলেন যে বললেন যে ইয়াং ফিমেল পেশেন্ট বললো যে হ্যাঁ আমার তো রক্ত নেওয়া লাগছে, রক্ত কমে যায় মাঝে মধ্যে। তো এই সিনারিওগুলো দেখা যায় সাধারণত থ্যালাসেমিয়ার ক্ষেত্রে, যে থ্যালাসেমিয়ার একজন পেশেন্ট তার কিন্তু জন্ডিস থাকে খুব অল্প, বিলিরুবিনের মাত্রাটা 3 বা 4 হয়তো থাকে, কিন্তু তার একটা জন্ডিস থাকে এবং এই জন্ডিসটার কিন্তু আলাদা কোনো চিকিৎসা নেই এবং এটা তার থ্যালাসেমিয়া যেহেতু একটা জন্মগত রোগ এবং এই রোগটা তার সারা জীবনই থাকবে, এই জন্ডিসটাও তার মোটামুটি কম বেশি সারা জীবনই থাকবে, কখনো কম কখনো একটু বেশি। আর এর বাইরে যদি বলি, ভাই যেটা বললেন গিলবার্ট সিনড্রোম, এটা অলসো একটা কমন ঘটনা, ধরা পড়ে কম। গিলবার্ট সিনড্রোমে যেটা বেশিরভাগ ক্ষেত্রেই হয় যে যারা পরীক্ষা করতে যান, যে বিদেশ যাবেন, মধ্যপ্রাচ্যের কোনো দেশে যাওয়ার উদ্দেশ্যে রক্ত পরীক্ষা করতে গিয়ে দেখলেন যে রক্তে বিলিরুবিনের মাত্রাটা সামান্য বেশি 2 বা 3, তখন দেখা যায় তার বাইরে যাওয়াটা আটকে যায়। তখন লিভারের চিকিৎসক হিসেবে আমরা যেটা করি, আমরা আগে এটা এনশিওর করি যে এটা আসলে কি কোনো রোগের জন্য নাকি গিলবার্ট সিনড্রোম। গিলবার্ট সিনড্রোম একটা জন্মগত কন্ডিশন, এতে বিলিরুবিনের মাত্রাটা সবসময় 2-3 থাকে, এতে তার কোনো ক্ষতি হয় না। এবং যদি আমরা কনফার্ম হতে পারি যে না এটা গিলবার্ট সিনড্রোম, তখন আমরা তাকে এ ধরনের একটা ছাড়পত্র দিই যে না এই ভদ্রলোকের এটা থেকে ভবিষ্যতে তার কর্মক্ষমতা বা কার্যক্ষমতা কমে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, তাকে কাজে নেওয়া যেতে পারে। তো জন্ডিসের কমন ঘটনা কিন্তু এগুলাই। আর একটু খারাপ রোগ যেগুলো, যে পিত্তনালীতে বাধাগ্রস্ত হওয়া, সেটা পাথরের জন্য হতে পারে, সেটা অত খারাপ না, সেটা খুব সহজ সমাধান হয়ে যায়। বাট যদি এটা টিউমার, ক্যান্সার এগুলোর কারণে হয়, তখনও কিন্তু জন্ডিসটা ধীরে ধীরে ডেভেলপ করে, সেই ক্ষেত্রে রোগীদের বয়সটা থাকে একটু বেশি। তো এই এতগুলা কথা থেকে আমাদের সারমর্ম যেটা, যে যখন একজন ইয়াং মানুষ, ইয়াং পেশেন্টের জন্ডিস বা চোখ হলুদ নিয়ে আমাদের কাছে আসছেন, সম্ভাবনা বেশি যে রোগটা খারাপ না এবং সম্ভাবনা বেশি যে এই জন্ডিসটা আল্লাহ দিলে ভালো হয়ে যাবে। কিন্তু একজন বয়স্ক মানুষ যখন হলুদ বা চোখ জন্ডিস নিয়ে আমাদের কাছে আসে, তখন সেটা ক্রনিক, তখন এটা ক্রনিক হওয়ার সম্ভাবনা বেশি এবং সেই ক্ষেত্রে এটার গুরুত্ব অনেক বেশি, তাকে আমাদের আরো সতর্কভাবে ডিল করতে হবে। রোগীদের জন্য এটাই আমাদের অ্যাডভাইস যে ইয়াং মানুষ জন্ডিস হয়েছে, ভয়ের কারণে ডাক্তারের কাছে যান, পরামর্শ নেন, ভালো হয়ে যায় এবং ধৈর্য ধারণ করুন। ধৈর্য ধারণ করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আলোচনায় ফিরছি। অধ্যাপক আকমত আলী, আপনার কাছে জানতে চাই যে চোখ হলুদ হওয়া ছাড়া এরও আগে কি কোনোভাবে জানা সম্ভব যে আমি এই জন্ডিস প্রবণ কিনা বা জন্ডিস আমার ক্ষতি করতে পারে কিনা? আমাদের অনেক রোগের তো আসলে এরকম নীরব ঘাতক হিসেবে এসে যায়, লিভারের ক্ষেত্রে একটু সুবিধা আছে, জন্ডিসের ক্ষেত্রে যে আমার চোখটা হলুদ হচ্ছে। এটা একটা ভালো ব্যাপার যে অনেক জন্ডিস, বিশেষ করে হেপাটাইটিস হলে প্রথমেই জন্ডিস হয় না, এটা আমাদের মোটামুটি জানা দরকার। প্রথমে তার শুরু হতে পারে হালকা জ্বর দিয়ে, অরুচি দিয়ে, মানে খাওয়া দাওয়া, মানে বমি হওয়া বা বমি ভাব হওয়া, দুর্বলতা, এগুলো দিয়ে সাধারণত শুরু হয়। পরবর্তীতে ধরেন 1 সপ্তাহ পরে বা 4 দিন 5 দিন পরে তার চোখ হলুদ হয় বা খেয়াল করে তার প্রস্রাব হলুদ হচ্ছে। সুতরাং কারো যদি প্রথম দিকেই এরকম সমস্যাগুলো কেউ অনুভব করেন, তাহলে অবশ্যই তাকে কিছু পরীক্ষা করলে, ডাক্তারের কাছে গেলে কিছু পরীক্ষা, জন্ডিসের জন্য খুবই সহজ কিছু পরীক্ষা আছে, যেমন বিলিরুবিন, রক্তের বিলিরুবিন পরীক্ষা করা এবং ALT বা SGPT পরীক্ষা। এই দুটো পরীক্ষা করলে দেখা যায় যে এদের
প্রথম দিকে বিলিরুবিন হয়তো নর্মাল থাকতে পারে, কিন্তু এসজিপিটি বা এএলটি যখন বেশি থাকে তখন এটাকে আমরা নিশ্চিতভাবেই বলতে পারি যে তার হেপাটাইটিস হয়েছে এবং তার জন্ডিস হতে পারে। স্যারের কাছে জানতে চাই যে জন্ডিসের চিকিৎসার সাথে ডাবের পানির সম্পর্কটি আসলে কোথা থেকে এলো, এটির কার্যকারিতা আদৌ আছে কিনা? আমরা রাজধানীতেও একেবারে খোদ রাজধানীতে বিভিন্ন জায়গায় দেখি যে এই চিকিৎসা আসলে দিচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে জন্ডিসের চিকিৎসার নামে যে ইনজেকশন দেওয়া হয় সেটি আসলে ঠিক কিনা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে চিকিৎসা বা অপচিকিৎসা যেটাই বলেন, সব কিছুই কিন্তু রুট হচ্ছে আমাদের ভয়। আপনি যখন দেখবেন ক্রনিক ডিজিজ যেই রোগগুলোর কোনো সমাধান হচ্ছে না, তার জন্যই মানুষ কিন্তু একটু অবাস্তব পরবাস্তব ট্রিটমেন্টের দিকে ঝুঁকে পড়ে। ডাবের পানির যে ব্যাপারটা, আমি কবিরাজি হার্বাল হোমিওপ্যাথি এগুলোর কথায় যাচ্ছি না। এগুলোর ক্ষেত্রে আসলে মেইন কথা হচ্ছে যে হেপাটাইটিস এ এবং ই ভাইরাসের জন্ডিস যেহেতু নিজেই ভালো হয়ে যায় 2 থেকে 4 সপ্তাহ, আপনি যদি তাকে কোনো ট্রিটমেন্ট নাও দেন, তো সেই ক্ষেত্রে আমি যদি আপনাকে একটু পানি দিয়ে বলি যে এই পানিটা খান, আপনার জন্ডিস ভালো হয়ে যাবে, আপনার তো আমি আসলে তো ভালোই সেই পানির প্রতি বিশ্বাসটা আসে আর কি। আসে। এক্স্যাক্টলি। তো যেই রোগটা আসলে নিজেই ভালো হয়ে যায়, ধরেন 100 জনের মধ্যে 90 জনের ভালো হচ্ছে, 10 জনের ক্ষেত্রে ব্যাপারটা আসলে জটিল আকার হয়তো ধারণ সেটি করতেছে। ক্রনিক বা অন্য কোনো ক্রনিক বা অন্য কোনো কারণে। তো ওই 90 জন কিন্তু ভাবতেছে যে আমি ওই পানিটা খাইছি দেখেই আমার জন্ডিসটা ভালো হয়েছে। ব্যাপারটা কিন্তু আসলে ওই রকম না, নাম্বার 1। নাম্বার 2, ডাবের পানির যে ব্যাপারটা, জন্ডিসে যেটা হয় সাধারণত অ্যাকিউট হেপাটাইটিসে তীব্র খাবারে অরুচি, বমি ভাব। তো এই সময়টা কিন্তু আসলে কিছুই আপনার ভালো লাগবে না। আমরাও রোগীদেরকে বলি জাস্ট একটু লিকুইড তরল খাবার খান। লিকুইড তরল খাবারের মধ্যে বেশ আমি বলবো যে মুখে খারাপ লাগে না এমন একটা খাবার হচ্ছে ডাবের পানি। এই কারণে ইজি প্যালেটেবল ফুড হিসেবে ডাবের পানিটা কিন্তু চলে আসছে। বা ডাবের পানির কিন্তু আলাদা কোনো বেনিফিট নাই জন্ডিস সমাধানের ক্ষেত্রে। কারো যখন জন্ডিস হয়, সে যদি একেবারেই কিছু খেতে না পারে, আমরা তখন তাকে হসপিটাল অ্যাডমিশন অ্যাডভাইস করি। হসপিটাল অ্যাডমিশনের কিছু ক্রাইটেরিয়া আছে। আপনার যদি সাথে তীব্র বমি থাকে, বমির সাথে রক্ত যাওয়া থাকে, পেটে পানি চলে আসে, পেট ফুলে যায়, অথবা আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন, সেই ক্ষেত্রে জন্ডিসটা মারাত্মক, আপনার হসপিটাল অ্যাডমিশন লাগতে পারে। মোস্ট অফ দ্য কেসেসে জাস্ট মুখে একটু পানি বা লিকুইড খাবারটা যদি, এটা কিন্তু 2-3 দিন থাকে যে বমি ভাবটা, অরুচিটা। এবং মজার ব্যাপার হচ্ছে যতক্ষণে জন্ডিসটা আসে, মানে হলুদটা আসলে কিন্তু আস্তে আস্তে রুচিটা আবার ফেরা আরম্ভ করে। মানে জন্ডিস কিন্তু ইউজুয়ালি রিকভারির দিকেই হয়, অ্যাকিউট হেপাটাইটিসগুলোর ক্ষেত্রে, ক্রনিকগুলোর ক্ষেত্রে না। তো ডাবের পানির ব্যাপারটা হচ্ছে আসলে এইরকম। ট্রিটমেন্টের ক্ষেত্রে আমি রোগীদেরকে একটা জিনিস বলার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি অ্যাজ এ ডক্টর, এটা আমার চেষ্টা পাবলিক অ্যাওয়ারনেস অ্যারাইজ করানোর, যে আমি সবসময় বলি যে আপনার যখন চিকিৎসা প্রয়োজন বা একজন রোগী যখন একটা জায়গায় চিকিৎসাতে ভালো হচ্ছে না, তখন সে কি করে? সে আরও হায়ার সেন্টারে যায়। আমি যদি বলি যে দেশ থেকে দেশের বাইরে যায় বা গ্রাম থেকে ঢাকায় আসে, তো আপনি পিছনে কেন যাবেন? এই যে কবিরাজি, হার্বাল, ডাবের পানি, হাত ধোয়ানো, এগুলা অল্প খরচে, আপনি ভাবতেছেন যে অল্প খরচে কাজ হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আপনি যা টাকা দিচ্ছেন, আপনার পুরো টাকাটাই জ্বলে যাচ্ছে। আর ইনজেকশনের ব্যাপারটি আসলে কোথা থেকে এলো? বা ইনজেকশনের যে ব্যাপারটা, আসলে যেটা আমরা একটু আগে আলাপ করলাম যে হেপাটাইটিস বা লিভারের প্রদাহ, এর কারণেই জন্ডিসটা মূলত হয়। জন্ডিসের বেশিরভাগ কেসগুলো দেখা যায় লিভারের প্রদাহের জন্যই হয়। লিভারের প্রদাহ যে ভাইরাসগুলোর কারণে হয়, এর মধ্যে এ এবং বি, এই 2টা ভাইরাসের টিকা হয়। এর মধ্যে আবার হেপাটাইটিস বি ভাইরাসটা একটা মারাত্মক ভাইরাস, এবং বাংলাদেশ এটার একটা এন্ডেমিক জোন। বাংলাদেশের হেপাটাইটিস বি আক্রান্তের সংখ্যাটা অন্যান্য অনেক দেশের তুলনায় বেশি। তো বি ভাইরাসের কিন্তু টিকা আছে। তো এই টিকাটাই সরকারিভাবে 2002 সালের পরে যেসব বাচ্চাদের জন্ম, তারা সরকারি যে টিকাগুলো পায় তার সাথে ইনকর্পোরেটেড আছে, তারা পেয়ে যাচ্ছে। আমাদের যাদের জন্ম 2002 এর আগে, নিজেদের সিকিউরিটির জন্য আমরা হেপাটাইটিস বি ভাইরাসের টিকাটা নিয়ে নিতে পারি। তবে হেপাটাইটিস বি ভাইরাসের টিকা নেয়ার ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই চেক করে নিতে হবে যে আপনার এই ভাইরাস অলরেডি রক্তে আছে কিনা। রক্তে থেকে থাকলে কিন্তু টিকাতে আপনার কোনো বেনিফিট হবে না। আর যদি না থেকে থাকে, অবশ্যই আপনার টিকা নিয়ে টিকার ডোজ কমপ্লিট করা উচিত। কিন্তু এটি কি আবার উল্টো ক্ষতিও হতে পারে কিনা, যে আমার হেপাটাইটিস আছে কিন্তু আমি না জেনেই? সাধারণত না। যদি আপনি টিকা নিয়েও ফেলেন, এটাতে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা কম, কিন্তু আপনার কোনো লাভ হবে না। আবার অনেকের দেখা যায় যে আমার ক্ষেত্রে হয়েছে যে 2টো ডোজ দেওয়ার পরে পরেরটা আসলে দেওয়ার কথা খেয়াল নেই, মানে তারা আসলে কি করবে? গবেষণাগুলোয় দেখা গেছে যে অনেকের ক্ষেত্রে হেপাটাইটিস বি ভাইরাসের একটা ইনজেকশনেও ইমিউনিটি তৈরি হয়ে যায়। তো এটা আসলে খুব সিম্পল বোঝায়। আমরা ইউজুয়ালি 3টা টিকা অ্যাডভাইস করি, এরপরে অনেকে আবার বুস্টারও নিতে চান, অনেক জায়গায় রেকমেন্ডও করে। বাট এটা বোঝার খুব সহজ একটা ব্লাড টেস্ট আছে, আমরা বলি হেপাটাইটিস বি ভাইরাসের অ্যান্টিবডি, অ্যান্টি-HBs টাইটার।
কারো টাইটার যদি 10-এর উপরে থাকে সেই ক্ষেত্রে তার আর রিভ্যাকসিনেশনের প্রয়োজন নেই। আচ্ছা, টাইটার যদি 10-এর নিচে থাকে সেই ক্ষেত্রে তার আবার হেপাটাইটিস বি ভাইরাস, অ্যান্টি-এইচবিসি টোটাল কিছু পরীক্ষা আছে, এগুলো করে যদি প্রয়োজন হয় রিভ্যাকসিনেশন করা যেতে পারে। আর 2টা টিকা দেওয়া হয়েছে, একটা মিস হয়ে গেছে, এই ক্ষেত্রে আমরা বলি যে যখন পারেন তখন 3টা আপনি দিয়ে নেন। ওকে, ধন্যবাদ। স্যারের কাছে একটু জানবো যে জন্ডিসের এত অপচিকিৎসার মধ্যেও আপনাদের কাছে তো একটি বড় অংশ রোগী আসলে আসছেই প্রতিনিয়ত। এই রোগীদের ক্যাটাগরিটা যদি একটু বলেন যে তারা কতটা ভুল করে আসছে বা তারা সঠিকভাবে সরাসরি আপনাদের কাছে এসছে, এই চিত্রটা যদি একটু ব্যাখ্যা করেন। হ্যাঁ, এখন আমাদের কাছে যে পেশেন্ট আসে বেশিরভাগই আশপাশের চিকিৎসা নিয়েই আসে। তো সেক্ষেত্রে বলা যায় যে জন্ডিসের অপচিকিৎসা তো কিছু হয়, যেটা আমাদের সম্বন্ধীয় ডক্টর বলেছেন যে এখানে মানুষ ওই শর্টকাট চিকিৎসা করতে চায়। আসলে আমাদের কাছে যখন আসে তখন আমরা বিভিন্নভাবেই রুগীদেরকে দেখি। এক গ্রুপ আছে সরাসরি আসে, তারা খুব সচেতন, সরাসরি লিভার বিশেষভাবে চলে আসে। আরেক গ্রুপ আছে যারা কবিরাজি খেয়ে তারপরে আসে। আর কবিরাজি খেয়ে বেশিরভাগ গ্রুপ দেখা যায় তাদের জটিলতা নিয়ে আসে, যেমন তাদের জন্ডিস না কমে বেড়ে যাচ্ছে, তারপরে দেখা যাচ্ছে তাদের শরীরের প্রচণ্ড চুলকানি হয়। তখন বোঝা যায় যে এই জন্ডিস আর সাধারণ জন্ডিস নেই, এটা জটিল হয়ে গেছে, কমপ্লিকেশন ডেভেলপ করে গেছে। স্যারের কাছে জানতে চাই যে গর্ভবতী মহিলার হেপাটাইটিস হয়ে যদি জন্ডিস হয় সেটি আসলে কতটা ঝুঁকিপূর্ণ, এটি সন্তান পর্যন্ত এফেক্ট করে কিনা বা এক্ষেত্রে প্রতিকারের পথ কি? আবার সে একই কথা যে জন্ডিসটা কেন হয়েছে এটা আমাদের বুঝতে হবে, কোন ধরনের ভাইরাস দিয়ে হয়েছে। যদি হেপাটাইটিস বি ভাইরাসের কারণে হয়ে থাকে তাহলে অবশ্যই মারাত্মক, সেই ক্ষেত্রে তার হসপিটাল অ্যাডমিশন লাগতে পারে, ক্লোজ অবজারভেশন লাগবে, এবং এটা কি নতুন করে মানে অ্যাকিউট হয়েছে নাকি ভদ্রমহিলার আগে থেকেই ছিল, এটা এখন মারাত্মক আকার ধারণ করছে সেটা বুঝতে হবে, এবং ওই অনুযায়ী তার বিশেষজ্ঞ চিকিৎসার প্রয়োজন। আরেকটা যেটা আতঙ্কের ব্যাপার সেটা হচ্ছে হেপাটাইটিস ই ভাইরাস, যেটা সাধারণত 99% ক্ষেত্রে মানুষের ভালো হয়ে যায়, কিন্তু একজন গর্ভবতী মহিলার ক্ষেত্রে হেপাটাইটিস ই ভাইরাসের মর্টালিটি 20%, মানে 100 জন আক্রান্ত হলে এর মাঝে 20 জনের এটা মৃত্যু ঝুঁকি বাড়ায় দেয়। তো সেই ক্ষেত্রেও আসলে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে হসপিটাল অ্যাডমিশনটা আসলে সাজেস্টেড, যে হসপিটাল অ্যাডমিশন হন। আপনার জন্ডিসটাকে আমরা চিকিৎসক হিসেবে একটা নিবিড় পর্যবেক্ষণে রাখবো, আপনার লিভারটা কি অবস্থায় থাকতেছে, শরীরে কোনো নতুন উপসর্গ লক্ষণ দেখা দিচ্ছে কিনা, শারীরিকভাবে আপনার কোনো ধরনের জটিলতা উদ্ভব হচ্ছে কিনা, জটিলতা হইলে সেটা সামলানোটা আমাদের দায়িত্ব। তো গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে জন্ডিসটা আসলে আমরা একটু আমরা আমাদের ভাষায় বলি রেড ফ্ল্যাগ সাইন, যে একটা খারাপ লক্ষণ হিসেবেই দেখি এবং এটাকে খুব সতর্কভাবে ডিল করার চেষ্টা করি। এখানে আরেকটা ঘটনা ঘটে, জন্ডিস তো আমি একটু আগে আপনাকে যেটা বললাম যে চোখ হলুদ হওয়াটাকে আমরা জন্ডিস বলি, কিন্তু আমাদের দেশে তো আসলে অনেক কিছুকেই জন্ডিস বলা হয়। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে একটা কমন ঘটনা হচ্ছে আমরা বলি কোলেস্টেসিস অফ প্রেগন্যান্সি। এই ক্ষেত্রে বিলিরুবিন বাড়ে না, চোখ হলুদ হয় না, কিন্তু লিভার ফাংশন যে এসজিপিটিটা এটা বেড়ে যায়। সাধারণত গর্ভাবস্থার শেষের দিকে গিয়ে ঘটনাটা ঘটে, এটা কিন্তু জন্ডিস না। কোলেস্টেসিস অফ প্রেগন্যান্সি খুব কমন সাধারণ একটা ঘটনা, এর ক্ষেত্রেও ওষুধ আছে, কিছু ওষুধ আমরা ব্যবহার করি যেগুলো দিলে এটা কমে আসে। এটার লক্ষণ সাধারণত মহিলাদের একটু চুলকানি হয়, কিন্তু এটাকেও আবার অনেকে জন্ডিস ভাবেন যেহেতু লিভার ফাংশনটা বেড়ে যায়। তো এটা কিন্তু আসলে কিন্তু এখানে সন্তানের ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো বিষয় আছে কিনা? আপনি যেমন বললেন যে 20% প্রাণহানির ঘটনা ঘটে একটি ক্ষেত্রে, সন্তান কোনোভাবে কি এটি নিয়ে আসে বা কোনো ঝুঁকিতে পড়ে কিনা? যদি হেপাটাইটিস বি হয় সেই ক্ষেত্রে অবশ্যই মা থেকে সন্তানের মধ্যে এই ভাইরাসটা ট্রান্সমিশনের সম্ভাবনা অত্যন্ত বেশি। ই ভাইরাসের ক্ষেত্রে যেটা হয় যে আসলে ট্রান্সমিশনটা ওরকমভাবে হয় না, যদি যিনি আক্রান্ত হয়েছেন উনি যদি রোগটা থেকে মুক্তি পান তাহলে তার সন্তানের আর কোনো ফার্দার ঝুঁকি থাকে না, যদি না মায়ের জীবন বিপদসংকুল হয়ে পড়ে। আর বি ভাইরাসটার ক্ষেত্রেই হচ্ছে ট্রান্সমিশনের ঝুঁকিটা থাকে, এবং সি ভাইরাসের ক্ষেত্রেও তাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আলোচনায় ফিরছি। অধ্যাপক আকমত আলী, আপনার কাছে জানবো যে শিশু বা কিশোরদের মধ্যে জন্ডিস হবার প্রবণতা কেমন বা এটির চিকিৎসাগত তেমন কোনো পার্থক্য আছে কিনা? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমাদের দেশে একটা বিরাট অংশ শিশু বা কিশোর, তাদের জন্ডিসের ক্ষেত্রে দেখা যায় যে আমরা যেভাবে শৃঙ্খলাবদ্ধ থাকি, আমাদের শিশু কিশোররা তো এত শৃঙ্খলাবদ্ধ তাদের রাখা একটু কঠিন। যেমন আমাদের ঘরের খাবার চাইতে বাইরের খাবারটা তাদের টেন্ডেন্সি বেশি থাকে। তাতে দেখা যায় যে বাচ্চারা যখন মোটামুটি প্রি স্কুল বা স্কুলে যে প্রবেশ করে
তখনই তাদের দেখা যায় যে একটা ভাইরাস হয়, সেটা হলো হেপাটাইটিস এ ভাইরাস হয়। এটা সাধারণত কন্টামিনেট যেটা সংক্রমিত হেপাটাইটিস এ ভাইরাস সংক্রমিত কোনো খাবার বা পানীয় খেলে সেটা হতে পারে। এবং দেখা যায় যে বাইরে খাচ্ছে এবং তাদের হাত ধোয়ার অভ্যেস তো আসলে আমাদের কম, এবং বাইরে তো হাত ধোয়ার ব্যবস্থাই নাই বলতে গেলে। স্ট্রিট ফুড খাচ্ছে, দেখা যায় যে খালি হাতে খেয়ে ফেলছে, সেটা একটা কারণ হতে পারে। তারা যে আমাদের খাদ্য পানীয় দিচ্ছে রাস্তাঘাটে, সেগুলো আমরা খেতে খুব পছন্দ করি, আমাদের শিশু কিশোররা খুব পছন্দ করে, এবং সেটা খেয়ে তাদেরকে হেপাটাইটিস এ ভাইরাসটা হচ্ছে। সুতরাং বয়স্কদের যদি খাবার পানীয় থেকে হয়, আমরা সাধারণত প্রথমেই চিন্তা করি হেপাটাইটিস ই ভাইরাস হয়েছে। আবার যখন যে 5 থেকে 14 বছর স্পেশালি এই বয়সের শিশু বা কিশোরদের যখন হেপাটাইটিস হয়, তখন প্রথমে আমরা চিন্তা করি তার হেপাটাইটিস এ ভাইরাস হয়েছে। এরকম একটা তারতম্য আছে। আর হেপাটাইটিস বি ভাইরাসের ক্ষেত্রে যেটা একটু আগে আলোচনা হয়েছে যে গর্ভবতী মায়ের হেপাটাইটিস বি, সেক্ষেত্রে সন্তান থেকে মা থেকে সন্তানের এটা হতে পারে। এবং এটা একটা মারাত্মক জটিলতা হলো যে এই সন্তানের যখন মায়ের থেকে হেপাটাইটিস হয়, এটা শতকরা 90% বেশি তারা ক্রনিসিটি দীর্ঘমেয়াদী হেপাটাইটিস বি ভাইরাসের দিকে চলে যায়। এই জন্যেই এখন আমরা গর্ভবতী মায়েদের স্ক্রিনিংটাকে বাধ্যতামূলক করেছি যে ফার্স্ট ভিজিটে আসলে যারা আছেন ওনারা হেপাটাইটিস বি ভাইরাস পরীক্ষা করে নেন, তার হেপাটাইটিস বি ভাইরাস আছে কিনা। যখন থাকে তখন আমরা তাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমরা 12 সপ্তাহ পার হলে আমরা হেপাটাইটিস বি এর চিকিৎসা দিতে পারি, যাতে এই মায়ের থেকে এই ভবিষ্যৎ সন্তানের ভিতরে হেপাটাইটিস বি ভাইরাস সংক্রমিত হতে না পারে। ডাক্তার আশিক, আপনার কাছে জানতে চাইবো যে এই যে সহজ সহজ যে রুট যেটির মাধ্যমে আসলে আমাদের জন্ডিসগুলো হচ্ছে, একেবারে খাদ্য পানীয় বা পানি খাচ্ছি আমরা কন্টামিনেটেড, এই কতগুলো জায়গা আসলে আমরা সতর্ক থাকবো বা একেবারে এড়িয়ে চলবো যেটির মাধ্যমে আমরা আসলে জন্ডিসটাকে এড়াতে পারি? প্রথমে আমরা যেটা আইডেন্টিফাই করতে হবে যে সোর্সটা কি, খাবার পানি। তো খাবার বলতে আপনি একটা প্রপার রান্না করা খাবার খাচ্ছেন যেটা হাই হিটে কুক করা হয়েছে, এটা থেকে কিন্তু আপনার কখনো জন্ডিস হবে না। বা আপনি একটা মিনারেল ওয়াটার খাচ্ছেন বা একটা প্রপারলি আরও মেশিনে ফিল্টার করা পানি খাচ্ছেন, এটা থেকেও জন্ডিসের ভাইরাসটা আপনার শরীরে ঢোকার সম্ভাবনা। এখানে আমি একটি বিষয় বলে রাখি যে দেখেন যে আমরা অফিসে দেখা যাচ্ছে একটি জার কিনছি 100 টাকায়, বা কখনো কখনো এটি 190 টাকা দিয়েও কিনছি। কিন্তু আমি যখন দোকানে যারা জুস বানাচ্ছে বা ফলের রস বানাচ্ছে তারা কিন্তু মাত্র 25 টাকায় কিনছে, এবং এটি চেহারা দেখলে বোঝা যায় যে এটি কত বেশি মানে মানে এই 25 টাকাতে কতটুকু আসলে এটি বিশুদ্ধ করা সম্ভব। এই জায়গাতে আপনার কোনো বক্তব্য আছে কিনা? হ্যাঁ, আমি কিন্তু একটু আগে ফিল্টারের কথাটা বলছি। প্রপার আরও মেশিন মানে রিভার্স অসমোসিস প্রক্রিয়ায় যেই পানিটা বিশুদ্ধ করা হয়েছে, সেটা আর আমাদের দেশে যেই বড় ফিল্টার মানে পানির যে বড় জারগুলোতে যে পানি বিক্রি করে, বিশ্বাসের অভাব তো আসলে সব জায়গাতেই। আপনি যেখান থেকে কিনছেন এই পানিটাকে আদৌ ফিল্টার করা, এটা কিভাবে ফিল্টার করা হয়েছে, এটা কি ঠিক মতো ভরা হয়েছে, প্রসেসটা কি, কোথা থেকে পানিটা আসলো, ফিল্টার হইলো, বোতলে ঢুকলো, এই যে মাঝখানে যে চেইনটা, এখানে আসলে কত জায়গায় যে কন্টামিনেশনের সুযোগ আছে এটা তো বলার অপেক্ষা রাখে না। আইনের প্রয়োগ তো আমাদের দেশে আসলে খুবই, তার মানে এই জুস খাওয়া, এই পানি খাওয়াটা আমাদেরকে মাথা থেকে বাদ দেওয়া উচিত। অবশ্যই বাদ দেওয়া উচিত। এবং আপনি যদি কোথাও জুস খেতেই চান, প্রপার রেস্টুরেন্টে বসে খান, মেক শিওর করুন যে তাদের পানির সোর্সটা কি। আচ্ছা, বাইরে যদি খেতে চান সেই ক্ষেত্রেও তার পানির সোর্সটা আইডেন্টিফাই করেন। ধরেন এই যে আখের রসটা কিন্তু একটা ডেলিকেসির মতো, গরমকাল পড়ছে সবাই গিয়ে একটু খেতে চায়। আখ ইটসেলফ থেকে কিন্তু আর আপনার ভাইরাস ঢুকে না, কিন্তু আখের সাথে যখন ওই যে আইসটা আমি দিচ্ছি, এক্স্যাক্টলি এই যে বরফটা, এই বরফের মধ্যেই তো ভাইরাসের জীবাণু রয়ে গেছে। জি। তো আবার আপনি বললেন যে না আমি বরফ দিয়ে খাবো না, বরফটা সরায় দেন, কিন্তু ওই যে একটু আগেও তো বরফটা ওইখানে ছিল। ভাইরাস তো চোখে দেখা যায় না, ওইটা তো ওই যে সারফেসটা আছে ওইখানেও লেগে থাকতে পারে। তো এই জন্য আসলে আখের রসটাও যদি আমি বলবো যে আপনার যদি খেতে খুব ইচ্ছা করে, স্বপ্ন বা বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে এখন আখের রসের মেশিন আছে আলাদা, সেগুলা কম্পারেটিভলি বরং আরো ভালো হয় আপনি যদি সরাসরি ফল খান বা পানি খেলে আপনি যদি বোতলজাত পানি খান, অবশ্যই বোতল, অথবা আপনি যদি বাড়ি থেকে সেই হিট করা পানি আপনি যদি ক্যারি করেন, সেটিও তো হতে পারে। ডেফিনেটলি পানি তো সবসময় ক্যারি করা উচিত। বাইরে যদি পানি খেতেই হয় অবশ্যই কিনে পানি খান। 20 টাকা দিয়ে একটা ফিল্টার কিনে খাওয়ার সামর্থ্য আমাদের দেশের বেশিরভাগ মানুষেরই এখন আছে। খোলা পানি খাওয়াটা ইজ নেভার এভার ওয়াইজ। আপনি
20 টাকা বাঁচানোর জন্য একটা জায়গায় খোলা পানি খেলেন, পরবর্তীতে এটা ড্যামারেজ হিসাবে আপনার যে জন্ডিসের যে বিছানায় থাকেন 1 মাস। বিছানায় থাকা লাগবে, এটাতে আপনার যে কর্ম ঘন্টা নষ্ট হবে, সেটা আসলে আর কোনো তুলনা হয় না। তুলনা হবে না। আমি স্যারের কাছে একটু জানতে চাইবো যে এটা পানীয়র বাইরে খাদ্যের ক্ষেত্রে আসলে আমাদের কতটা সতর্কতা জরুরি, যেটি আসলে জন্ডিসের সাথে সম্পর্কযুক্ত। হ্যাঁ, যেটা আগে একটু আলোচনা হয়েছে যে হেপাটাইটিস এ ভাইরাস, হেপাটাইটিস ই ভাইরাস, এটা খাদ্য এবং পানীয়ের মাধ্যমে এটা ছড়াতে পারে। তো আমাদের দেশে যেটা দেখি, আমি নিজেও বেশ কয়েকবার মানে অভিজ্ঞতা হয়েছে, ধরেন রাস্তায় যাচ্ছি, আমি কোথাও গাড়িটা দাঁড়িয়ে ভাবলাম এখান থেকে কিছু নাস্তা করিনি, দেখা গেল যে খুব সুন্দর একটা মানে স্ট্রিট রেস্টুরেন্ট আছে, ওখানে ফাস্ট ফুড আছে, কিন্তু একটা জিনিস খেয়াল করলাম যে কোনো বেসিন নেই। কি করছে দেখলাম, একটা প্লেট তারা কি করছে, একটা টাওয়েল দিয়ে মুছে আবার আরেকজনকে পরিবেশন করছে। তাহলে দেখে যে এই আগের ব্যক্তি যিনি হেপাটাইটিস ই ভাইরাস বা এ ভাইরাস আক্রান্ত ছিলেন, ওই প্লেটে যখন আমাকে খাদ্য পরিবেশন করা হচ্ছে, এই ভাইরাসটা তার এই ভাইরাসটা পরবর্তী যে কাস্টমার তার ভিতরে চলে যাচ্ছে, এই খাদ্যের ভিতরে মিশে যাচ্ছে। সুতরাং এই তার মানে কি ধরনের আমরা এটাকে ছোঁয়াচে তো বলতেই পারি? তো আছে অবশ্যই, যেহেতু এটা মানে যদি এটাকে ফিকোরাল রুট বলা হয়, যে এটা কোনো কারণে যদি মল বা স্টুল যদি কোনো খাদ্যে মিশে যায়, যেখানে যে হেপাটাইটিস এ ভাইরাস বা ই ভাইরাস আছে, সেটা কোনো কারণে যে মিশে যায়, তাহলে এই খাবার বা পানি যেটাই আপনি খান না কেন, তার হেপাটাইটিস এ বা ই ভাইরাস হতে পারে। তবে হেপাটাইটিস বি বা সি ভাইরাস খাদ্য বা পানীয়ের মাধ্যমে ছড়াবে না। ধন্যবাদ। এবং পিত্ত আটকে গেলে যে জন্ডিসটি হয়, সেটির চিকিৎসা আসলে একটু জটিল কিনা, বা এর প্রকৃত চিকিৎসা কি? নির্ভর করবে কি কারণে পিত্ত আটকে গেছে তার উপরে। আমাদের পিত্ত নালীটার, আমি যদি বেসিক অ্যানাটমিটা বলি, পিত্তথলি থাকে, পিত্তথলিতে পিত্তরসটা সঞ্চিত থাকে, সেখান থেকে একটা ছোট নালী বের হয়, লিভার থেকে পিত্তনালী নেমে আসে, প্যানক্রিয়াস থেকে আবার একটা নালী আসে, এই সবগুলা নালী মিলে আমাদের যে খাদ্য নালী আছে সেখানে গিয়ে ওপেন করে। তো এই যে এই পুরা রাস্তাটা, পিত্তথলি, ওদিক দিয়ে লিভার, এদিক দিয়ে আবার প্যানক্রিয়াস, এখানের কোথাও যদি একটা বাধা তৈরি হয়, তখন আর পিত্তরসটা নামতে পারে না, তখনই এটাকে আমরা বলি অবস্ট্রাকটিভ জন্ডিস। তো অবস্ট্রাকটিভ জন্ডিস খুব সিম্পল কারণে, পিত্তথলির পাথরের কারণে হতে পারে। এটা ট্রিটমেন্ট খুব সিম্পল। ইআরসিপি একটা প্রক্রিয়া আছে, এন্ডোস্কোপির মাধ্যমে আমরা আপনার পিত্তনালীর মুখটা ছোট করে কেটে বড় করে ভিতরে একটা বাস্কেট দিয়ে টেনে পিত্তনালীতে যেই পাথরগুলো বাধা তৈরি করছিল এগুলোকে বের করে নিয়ে আসি, জন্ডিস কমে যায়। ভেরি সিম্পল। আর এটা যদি কোনো ধরনের টিউমার বা ক্যান্সারের কারণে হয়ে থাকে, তখনও চিকিৎসাটা অনেকটা এইরকমই। যদি জন্ডিস বেড়ে গিয়ে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা আগে দেখি যে এই রোগীটার অপারেশনের সুযোগ আছে কিনা। যদি অপারেশনের মাধ্যমে রোগীর সম্পূর্ণ সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে, জন্ডিস যদি খুব বেশি না হয়, আমরা তখন অ্যাডভাইস করি যে সরাসরি অপারেশনে চলে যাওয়া। যদি অপারেশনটা করাটা ঝুঁকিপূর্ণ হয়, রোগীর বয়স অনেক বেশি হয়ে থাকে, রোগীর শারীরিক অবস্থা দুর্বল হয়ে থাকেন, অথবা জন্ডিসের মাত্রা অনেক বেশি থাকে, যার ফলে অপারেশনের আউটকাম হয়তো অত ভালো হবে না, তখন আমরা সিমিলার ইআরসিপির মাধ্যমে পিত্তনালীর মুখটা কেটে যেই জায়গাটায় টিউমারের কারণে পিত্তরসটা বাধাগ্রস্ত হচ্ছে, ওই জায়গাটা বাইপাস করি। একটা প্লাস্টিকের বা একটা মেটালের স্টেন্ট বা পাইপ ওইখানে বসায় দিয়ে আসি। এতে করে পিত্তরসের প্রবাহটা স্বাভাবিক হয়ে গেলে জন্ডিসটা কমে যায়। জন্ডিস কমে যাওয়ার ফলে রোগীর শারীরিক আরামও পান। আর এর বাইরে যদি জন্ডিসটা কমে যায়, রোগীর সামগ্রিক অবস্থার উন্নতি হয়, অপারেশনের মাধ্যমে তার সম্পূর্ণ সুস্থতার সুযোগও আবার চলে আসে। ধন্যবাদ। অধ্যাপক আকমত আলী, আপনার কাছে জানবো যে তার মানে হচ্ছে যে সব জন্ডিসই তো প্রান্তিক পর্যায়ে ভালো হওয়ার অবস্থান নেই আসলে? জি না, মানে আমাকে তো ঢাকা বা একটা টারশিয়ারি সেন্টারে আসলে আসতে হবে, মানে এটির পার্থক্য আসলে রোগী হিসেবে বোঝার কোনো উপায় আছে কিনা? কিছু জন্ডিস আছে, লিভার জন্ডিস বলি যেটাকে, বমি ভাব, একটু জ্বর জ্বর ভাব, এটা নিয়ে যখন আসে তখন এই জন্ডিস সাধারণত ভালো হয়ে যায়, তাদের সবার ঢাকা আসার কোনো প্রয়োজনই হয় না। কিন্তু দেখা যায় যে মানুষের ওই অতি অ্যাওয়ারনেস যেটা বলা হয়, এটার কারণে অনেক সময় দেখা যায় যে ঝামেলাগুলো হয়। সুতরাং সব জন্ডিস ঢাকায় এসে চিকিৎসা করার প্রয়োজন নাই। আবার কিছু জন্ডিস আবার ভালো হয়ে যাবে বলে ফেলায় রাখার দরকার নেই। তো আমাদের ডক্টর আশিক বললেন যে অবস্ট্রাকটিভ জন্ডিস, এটা তো ঝাড়ফুঁকে ভালো হবে না, বিশ্রাম নিলেও ভালো হবে না। অবশ্যই সঠিকভাবে নির্ণয় করার পরপরই তাকে হায়ার সেন্টারে যেতে হবে, যেখানে উনি বললেন যে ইআরসিপি করার সুযোগ আছে। ইআরসিপি করার জন্য এইসব সেন্টারগুলো নির্ধারিত আছে, বাংলাদেশে অনেক সেন্টার এখন তৈরি হয়েছে, সেখানে যাওয়ার জন্যে স্থানীয় ডক্টরগণ পরামর্শ দিতে পারেন।
সুতরাং জন্ডিস মানেই একা একা ভালো হতে হবে এরকমও না, আবার সব জন্ডিস মানুষকে মেরে ফেলবে এরকমই না। সুতরাং রোগের ধরন বুঝে সেটাকে রেফার করা বা স্থানীয়ভাবে অথবা হায়ার সেন্টারে চিকিৎসা করা সেটা নির্ভর করে। কিন্তু তার মানে তো এটিও বলা যায় ডাক্তার আশিক যে জন্ডিস যে একেবারে প্রাণহানি ঘটায় না তা কিন্তু না। না না, একেবারেই না। জন্ডিস যেই রোগের কারণে হচ্ছে, আবারও বলি জন্ডিস তো উপসর্গ, যেই রোগের কারণে হচ্ছে তার রোগের মাত্রা অনুযায়ী প্রাণহানির সম্ভাবনা অবশ্যই থাকে। আমি আপনার আগের কোশ্চেনটাকে একটু সাপ্লিমেন্ট করি। আমি রোগীদেরকে যেটা বলি, জন্ডিস যদি আপনি মনে করেন আপনার পরিবারের কোনো সদস্যের হয়েছে, সবার আগে একটু বুঝতে হবে রোগীর বয়স কত। এক্সট্রিমস অফ এজ, একদম কম বয়স বা বেশি বয়স, দুইটাই রিস্ক, দুইটাই ঝুঁকিপূর্ণ। আচ্ছা। তো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই আমি বলবো যে টারশিয়ারি সেন্টারে চলে আসেন, ঢাকায় চলে আসেন, ডাক্তার দেখান। মাঝামাঝি একটা ইয়াং মেল বা ইয়াং ফিমেল হুট করে জন্ডিস হয়েছে, আপনি আপনার কাছাকাছি একজন এমবিবিএস চিকিৎসকের পরামর্শ নিন। মানে সে ইমিউনিটির কারণে পার পেয়ে যেতে পারে আর যেতে কি। যাওয়ার সম্ভাবনাই বেশি। আর এই যে জন্ডিসের যে টেস্টগুলো, হেপাটাইটিস এ ভাইরাস, ই ভাইরাস, বি ভাইরাস, এগুলো কিন্তু প্রান্তিক পর্যায়ে অ্যাভেলেবল এখন। সুতরাং জন্ডিস হইলে আপনি, আমার পরামর্শ হচ্ছে একজন এমবিবিএস ডাক্তার যখন এমবিবিএস পাশ করেন তিনি জন্ডিস সম্পর্কে যথেষ্ট লেখাপড়া করেই পাশ করেন। আপনি একজন এমবিবিএস চিকিৎসকের শরণাপন্ন হন, তার কথা অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করেন। ঝুঁকিপূর্ণ যদি হয় উনি আপনাকে বলবেন যে ঢাকায় গিয়ে একজন লিভার রোগ বিশেষজ্ঞ দেখায়। ঢাকার বাইরেও অনেক লিভার রোগ বিশেষজ্ঞ আছে, যে কোনো একজন হেপাটোলজিস্ট বা লিভার রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। আমাদের দেশে যেটা প্রবলেম আসলে হয়ে যায় যে প্র্যাকটিসের ক্ষেত্রে সবাই অনেক কিছু লিখে প্র্যাকটিস করেন। আমরা যেটা বলি যে আমাদের দেশে হেপাটোলজির ডিগ্রি একটাই, এমডি হেপাটোলজি। আপনি লিভারের ডাক্তার দেখাইতে হলে তার নামের পাশে এমডি হেপাটোলজি ডিগ্রিটা আছে কিনা অথবা এফসিপিএস হেপাটোলজি ডিগ্রিটা আছে কিনা এটা দেখে তার পরামর্শ নিন। সেই ক্ষেত্রে আপনি আর মিসগাইডেড হবেন না। আর সবার আগে একজন এমবিবিএস ডাক্তারই আপনাকে রেফার করবেন। সিস্টেম তো, হেলথ সিস্টেমটা এমনই হওয়া উচিত যে সবার আগে একজন এমবিবিএস ডাক্তার দেখবেন, রেফার করবেন। আমাদের দেশে এই রেফারাল সিস্টেমটাই এখনো তৈরি হচ্ছে না দেখে আসলে রোগীদের ভোগান্তি অনেক ক্ষেত্রেই কমানো যাচ্ছে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ বিরতি নিয়ে আবারও আলোচনায় ফিরছি। অধ্যাপক আকমত আলী, আপনার কাছে জানতে চাই যে এই জন্ডিসের ক্ষেত্রে খাবারের নিষেধাজ্ঞার যে ব্যাপারটি আছে সেটি অনেক ক্ষেত্রে মানুষ নিজেদের মতো তৈরি করেছে, আবার সত্যিকার অর্থে আপনারা বলছেন আবার আর এক রকম যে কোনটি আসলে খাবে খাবে না। এখানে আসলে বিজ্ঞানসম্মত ব্যাখ্যাটাই বা কি, আসলে কি খাবে কি খাবে না? হ্যাঁ, ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং যে খাওয়ার নিয়ে এটা সবচেয়ে বেশি বিভ্রান্তি হয় আমাদের দেশে, যে কি খাবো আর কি খাবো না। আমি এখন কি করি, কি খাবেন না সেগুলো আগে বলে দিই। জি। যেমন আমি বলে দিই যে আখের রস খাবেন না, গ্লুকোজ শরবত খাবেন না, বরফ ঠান্ডা খাবেন না, আর ঠান্ডা গোসল করবেন না। এখন আমাদের দেশের যে ধারণা তার উল্টা যখন কথা বলি, রুগীরা তখন মোটামুটি কিছুটা মানে টেনশনে পড়ে যে তাহলে আমার জন্ডিস ভালো হবে কি করে। তো আমি এটা দিয়ে বুঝাই যে আপনাদের এই খাবারগুলা ছাড়াই আপনার জন্ডিস ভালো হবে। কারণ দেখেন একটা জিনিস আমাদের দেশে তো আছে, সামাজিকতার কারণে হোক, যখন আপনি ফল খাওয়ার কথা বলবেন তখন দেখা যায় যে রোগীর বেডের চারদিকে ফল ছাড়া আর কিছুই দেখা যাবে না, সবাই মোটামুটি ফল নিয়ে চলে আসবে। আবার গ্লুকোজ শরবত দেখবেন, দেখেন আমাদের শরীরের জন্য যেমন গ্লুকোজ দরকার আছে, শর্করা দরকার আছে, আমিষ বা প্রোটিন এবং চর্বিও দরকার আছে। ব্যালেন্স ডায়েট আমাদের দরকার, সে রোগী হোক অথবা সুস্থ মানুষ হোক। আপনি যখন একজনকে শুধু গ্লুকোজ খেতে দেবেন তার কি হবে, তার খিদে চলে যাবে। এবং দেখেন তার এই যে প্রোটিন পাচ্ছে না, তার অন্য কোনো পুষ্টি উপাদান পাচ্ছে না, তাতে কি হচ্ছে, তার পেট ভরছে কিন্তু তার অপুষ্টি তৈরি হচ্ছে। তাতে দেখা যাচ্ছে লিভারের উপরে প্রেশারটা আরও বেশি পড়ছে, সো তার রোগ দীর্ঘায়িত হতে পারে। এই জন্যেই বলে থাকি যে যেই রোগী যেই পরিবেশে যেই দেশে যে খাবারে অভ্যস্ত সেই খাবার খাবে। অর্থাৎ এক কথায় বলা যায় যে নর্মাল ডায়েট বা স্বাভাবিক খাবারে রোগীকে উৎসাহিত করতে হবে। যদিও রোগীরা খেতে পারে না, তবু এক্ষেত্রে তাদেরকে এভাবে উৎসাহিত করতে হবে যে অতিরিক্ত পানি খাওয়ার প্রয়োজন নাই, অতিরিক্ত সুগার খাওয়ারও প্রয়োজন নাই, অতিরিক্ত ঠান্ডা পানি খাওয়ার কোনো প্রয়োজন নেই, স্বাভাবিক খাবারে অভ্যস্ত করতে হবে। এবং আমাদের দেশে একটা অতি ভুল ধারণা আছে যে হলুদ খেলে জন্ডিস হয়। আসলে তো বিলিরুবিন হলো জন্ডিসের রং, আর হলুদের রং যেটা কারকিউমিন যেটা, সেটা একটা আরেকটা কেমিক্যাল যেটার সঙ্গে জন্ডিসের বিন্দুমাত্র সম্পর্ক নাই। কিন্তু আমাদের দেশে রোগীদের ভিতরে এটা খুবই প্রচলিত, খাবারে তারা হলুদ দিবে না। তো সুতরাং তখন আরো বেশি দিবে না আর কি। হ্যাঁ, সো বলে থাকি হলুদ খাবেন, হলুদ খাবেন, মরিচ খাবেন, পেঁয়াজ খাবেন, তেল খাবেন, সব খাবেন,
সুতরাং স্বাভাবিক খাবার অভ্যস্ত করলে রোগীদের যেমন পুষ্টি পাবে ঠিকমতো এবং তাদের মোটামুটি রিকভারিটা আরও ভালোভাবে হবে। ধন্যবাদ। আমি আরেকটি বিষয় জানতে চাই যে আসলে ওষুধের দোকানি যাদেরকে আমি ব্যক্তিগতভাবে ফার্মেসি বা ফার্মাসিস্ট তো তারা আসলে ননই, মানে এরা আসলে এই সহজ এই উপসর্গটিকে মানে কতটা জটিল করে তোলে, বা একটা তো হচ্ছে যে কবিরাজের কাছে যাচ্ছে, আর একটা গ্রুপ হয়তো একেবারে দোকানে গিয়ে ওষুধ খাচ্ছে আর কি, মানে সেখান থেকে বিপত্তি কতটা বাধে? বিপত্তি তো বাধেই, বাট আমি আশাবাদী মানুষ। আমি ইদানিং কালে কিন্তু অনেক রোগী পাই যে ফার্মাসিস্টই আমার কাছে রেফার করতেছেন বা ফার্মেসিওয়ালারাই রেফার করতেছেন। কেন রেফার করতেছেন? যে আপনার তো চোখ হলুদ হয়েছে, আপনার তো জন্ডিস আছে মনে হচ্ছে, আপনি এভাবে ওষুধ খায়েন না, আপনি সার্কিলে দেখান। এই ঘটনাটা কিন্তু ইদানিং প্রায় ঘটতেছে, এবং এটাও আমি বলবো যে সোশ্যাল মিডিয়ার যুগে অ্যাওয়ারনেস যে রেইজ করতেছে, এটা হচ্ছে তার প্রমাণ। একটা দেশে শিক্ষিত মানুষের হার বাড়লে আপনি এই প্রবলেমগুলো থেকে সলিউশন পাবেন, আদারওয়াইজ কিন্তু কোনোভাবে এই প্রবলেমগুলো সলভ হবে না। হ্যাঁ, ওষুধের দোকানদাররাও অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের বা অন্যান্য অনেক ধরনের ওষুধ খাওয়ার ট্রাই করতেছে। তো আমাদের কিন্তু তাদেরকে সাইডলাইন না করে সবার আগে তাদের মধ্যে অ্যাওয়ারনেসটা তৈরি করতে হবে যে কোন জিনিসটার জন্য আপনি একটা ওষুধ দিতে পারেন আর কোনটা আপনার এখতিয়ারে নেই। জ্বর হয়েছে একটু নাপা দেন, তাতে কোনো দোষ নাই, কিন্তু আপনি ফুট করে অ্যান্টিবায়োটিক দিয়ে দিলেন। একটা বাচ্চা 3টা 4টা 5টা অ্যান্টিবায়োটিক খেয়েও অনেক সময় আমাদের কাছে আসে, দ্যাট ইজ আনঅ্যাকসেপ্টেবল। জন্ডিসের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। আপনি যে প্রশ্নটা করলেন, বাচ্চা বা ফিমেল ইয়াং সবার ক্ষেত্রেই যেটা হয় যে ইনিশিয়ালি তো একটা জ্বর থাকে, একটা বমি ভাব থাকে। জ্বরটার জন্য অনেকে দেখা যায় যে একটু ওভার জিলাস হয়ে অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছেন, যেটাতে আসলে তার কোনো বেনিফিট হবে না, বরঞ্চ ক্ষতির সম্ভাবনা থাকে। কিছু অ্যান্টিবায়োটিক্স থাকে যেটার কারণে হেপাটোটক্সিসিটি বা ইডিওসিনক্রেটিক লিভার ড্যামেজ হতে পারে। তো এই ক্ষেত্রে আসলে হুট করে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়াটা একেবারেই ওয়াইজ না। তবে এটাও ঠিক যে যখনই চোখ হলুদ দেখা যায়, অনেক ফার্মেসিওয়ালারাই দেখা যায় যে আমাদের কাছে রোগীটা আচ্ছা, এটিও হচ্ছে, তার মানে তাদেরকে সচেতন করার একটি জায়গা আছে। জি জি, অবশ্যই জায়গা আছে, এবং এটা আমাদেরই দায়িত্ব তাদের মাঝে অ্যাওয়ারনেসটা তৈরি করা যে কোন জিনিসটার ওষুধ দেওয়া যাবে, কোন জিনিসটার জন্য রেফার করতে হবে। ওই যে বললাম রেফারেল সিস্টেম, আমাদের দেশে রেফারেল সিস্টেম, জিপি প্র্যাকটিস বা এটা মানে কোনো নামে কোনো কিছু হচ্ছে না। এবার শোনা যাচ্ছে যে স্বাস্থ্য মন্ত্রণালয় চেষ্টা করছে 100টি জিপি সেন্টার করবে, এরকম একটি কথাবার্তা শোনা যাচ্ছে। যদি হয় তাহলে তো খুব ভালো হয়। অধ্যাপক আকমত আলী, আপনার কাছে জানবো যে হেপাটোলজি সোসাইটি, হেপাটোলজি এরিয়াতে যদিও কিছু বিক্ষিপ্ততা আছে, আরও অনেক সোসাইটি কাজ করে, কিন্তু তারপরে আপনারা খুব ধারাবাহিকভাবে অনেক বছর থেকে কাজ করছেন। বাংলাদেশে এই যে আমরা প্রায় 2 যুগও বলতে পারি বা আরও অনেক আগে থেকে এই জন্ডিসের সমস্যার ক্ষেত্রে মানুষকে সচেতন করা যায়নি। সচেতন মানুষরা অনেক ভুল করে থাকে বা করে থাকছে আর কি। হেপাটোলজি সোসাইটি আসলে এই জন্ডিস প্রতিরোধে বা কি ধরনের কাজ আপনারা করেন? আপনারা হয়তো আরও অনেক বিষয়ে কাজ করেন, আপনাদের রোলটা কি? জি, হেপাটোলজি সোসাইটির 2টা উইং আছে। একটা ধরেন জনগণকে সচেতন করা, আর একটা হচ্ছে রিসার্চ করা। ঠিক আছে? সো জনগণকে সচেতন করার জন্য কয়েকটা প্রোগ্রাম আমরা করে যাচ্ছি, ধারাবাহিকভাবেই করে যাচ্ছি। যেমন হেপাটাইটিস দিবস আমরা করে যাই, আমরা ফ্যাটি লিভার দিবস করে যাই, এবং অন্যান্য দিনগুলোকে আমরা বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াকে ইনভলভ করে দেশবাসীকে আমরা মেসেজগুলো দিতে চাই, রিলেভেন্ট যে ডেগুলো থাকে। তারপর কিছু রিমোট প্রোগ্রাম করি আমরা, কিছু আমরা টেলিমেডিসিন প্রোগ্রাম আমরা হাতে নিয়েছি, যাতে ধরেন অনেক মানুষ, যেমন ভোলা এই অঞ্চলটায় তো এখন পর্যন্ত মানুষ ঢাকার সঙ্গে কানেকশন অনেকটা ইমপ্রুভ হলে পুরোপুরি হয়নি তো এখনো। সুতরাং এই মানুষগুলোকে আমরা তো গিয়ে চিকিৎসা দেওয়া একটু ডিফিকাল্ট। আমরা চিন্তা করছি যে তাদেরকে আমরা টেলিমেডিসিনের মাধ্যমে তাদেরকে অ্যাওয়ারনেস এর আওতায় নিয়ে আসতে পারি কিনা, মানে সেটি সোসাইটি করবে আর কি, সোসাইটির মাধ্যমে আমরা এটা করতে চাই। সুতরাং আমরা ব্যক্তিগতভাবে প্র্যাকটিসের ভিতরে আমাদের যে মেডিকেল সায়েন্সটাকে সীমাবদ্ধ না রেখে হেপাটোলজি সোসাইটির মাধ্যমে আমরা চেষ্টা করে যাচ্ছি যে শুধুমাত্র ঢাকা শহর না, যে প্রান্তিক জনগণ যারা আছে, যারা লিভার সম্বন্ধে তাদের অপচিকিৎসার অবকাশ রয়েছে, তাদেরকে আমরা একটা সায়েন্টিফিক সিস্টেমের মাধ্যমে চিকিৎসায় তাদেরকে অভ্যস্ত করার জন্য আমরা হেপাটোলজি সোসাইটি আমরা চেষ্টা করে যাচ্ছি। ধন্যবাদ। আমি শেষ প্রশ্ন আপনার কাছে করতে চাই যে আসলে এই সোসাইটির আন্ডারে হেপাটোলজিস্ট কতজন আছে, বা এই সোসাইটিকে আপনারা আসলে কোন জায়গায় নিয়ে যেতে চান? আপনাদের তো অনেক স্বপ্ন আছে। এই মুহূর্তে খুব সম্ভবত 80 জনের মতো হেপাটোলজিস্ট, 100 জনের মতো হেপাটোলজিস্ট আছেন আমাদের সোসাইটি। আপনাদের সাথে রোগীরাও তো কোনো না কোনো ভাবে কানেক্টেড বা কাজ করে কিনা? হ্যাঁ, চিকিৎসা তো নেই। সোসাইটির কাজগুলা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আপনি আরেকটু ডিপে গেলে দেখবেন যে সোসাইটির নিজস্ব একটা অফিস আছে, যেখানে কিন্তু অনেক ধরনের নট অনলি অ্যাওয়ারনেস,
ট্রিটমেন্ট রিলেটেড পারপাসে মানে অনেক মানে অসহায় যদি ফ্রি চিকিৎসা নিতে চাও সেটাই আপনারা দেওয়ার চেষ্টা হ্যাঁ করেন। সেই সুযোগও আছে। আমাদের একটা প্রোগ্রাম ছিল, এখনো চলতেছে, মাঝে হয়তো একটু গ্যাপও হয়েছিল, যে একজন স্পেশালিস্ট হেপাটোলজি সোসাইটির অফিসে বসে মানুষকে ফ্রি হেলথ সার্ভিসটা দিয়ে যাচ্ছেন। তো বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা যেটা কম খরচে করা হয়, কম খরচে করার ব্যবস্থা করে দেওয়া হয় হেপাটোলজি সোসাইটি থেকেই। ভোলার মনপুরে একটা জায়গায় সেখানে রিমোট হেলথ সার্ভিস প্রোভাইড করা হয়। এর বাইরেও হেপাটোলজি সোসাইটির মূল উদ্দেশ্য জনগণের জন্য হচ্ছে পাবলিক অ্যাওয়ারনেস, জনগণকে যথাযথ চিকিৎসাটা প্রোভাইড করা, মানুষ যাতে ভুল ট্রিটমেন্টে না যায় সেই দিকে যাওয়া। হেপাটোলজিস্টদের জন্য সোসাইটির উদ্দেশ্য হচ্ছে হেপাটোলজিস্টদেরকে এমন পর্যায়ে নেওয়া যে আমি যেন আপনাকে সেই সার্ভিসটা প্রোভাইড করতে পারি যে জন্য আপনার বাইরে যাওয়ার প্রয়োজন হবে না। সেটা আমার স্কিল দিয়ে হইতে পারে, সেটা আমার প্রসিডিউরাল স্কিল দিয়ে হইতে পারে, পরামর্শ দিয়ে হইতে পারে, যাতে সামান্য একটু জন্ডিস বা সামান্য জ্বর কাশির জন্য যাতে আপনার পাশের দেশে দৌড়ানো না লাগে, সেটা হচ্ছে আমাদের টার্গেট। যে আমাদেরকে অতটুকু স্কিলফুল এবং অতটুকু এমপ্যাথেটিক টুয়ার্ডস পেশেন্ট হতে পারে। স্কিলের দিক দিয়ে কিন্তু দেখবেন আপনি যাকেই জিজ্ঞেস করবেন সেই বলবে যে না, বাংলাদেশের ডাক্তারদের স্কিলের কোনো অভাব নেই। এটার কারণ হচ্ছে প্রচুর রোগী, 16 কোটি মানুষের দেশ, রোগীর কারো কোনো অভাব হয় না। রোগী দেখতে দেখতে সবার স্কিলটা ডেভেলপ করে। আমাদের ঝামেলা হয়ে যায় এমপ্যাথিতে। আমরা হয়তো একটু সময় দেওয়া যায় না বা একটু ভালো করে কথা বলা যায় না, রোগীর কথাটা আমরা সময় মতো শুনতেছি না, এটাও কিন্তু ডাক্তারের অংশ। এই জিনিসগুলা ডেভেলপ করাটাও আমাদের এই হিউম্যান বিহেভিয়ারাল সায়েন্সের অংশগুলোও কিন্তু আমাদেরকে শিখতে হয়। সবাই শিখতেছি আমরা, এবং যতক্ষণ আমরা একটা কন্টিনিউয়াল লার্নিং প্রসেসের মধ্যে আছি আমরা ডেভেলপ করতে পারবো। তো সোসাইটিরও টার্গেট তাই যে হেপাটোলজিস্টদেরকে ওই পর্যায়ে নিয়ে যায়। আপনাকে ধন্যবাদ এবং আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আবারও আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাকে ধন্যবাদ। আমরা যেটি জানলাম যে জন্ডিস আসলে কোনো রোগ নয়, এটি একটি উপসর্গ মাত্র। এই সাধারণ এই উপসর্গ নিয়েই আমরা নানা ধরনের আমাদের মাথা ব্যথার কারণ হয়। তবে আপনাদের বলে রাখি যে এই লক্ষণটি যদি প্রকাশ পায়, আপনারা কোথাও না গিয়ে আশেপাশে কারো কথা না শুনে একজন MBBS ডাক্তারের কাছে প্রাথমিকভাবে, আর যদি আপনার নাগালের মধ্যে একজন হেপাটোলজিস্ট থাকে তার সঙ্গে পরামর্শ নিয়ে আপনার চিকিৎসা দিয়ে চালিয়ে যাবেন, তাহলে অন্তত আপনি প্রতারিত হবেন না। এই ছিল আজকের পর্বে। আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।